কেনাকাটায় গিয়ে দম্পতি প্রমাণের কার্ড বের করল আমার ছেলে। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ছেলে সৌরভ বলল, মা, এই কার্ড আমি বানিয়েছি। আমি চাই আমরা সত্যিই দম্পতি হই। তুমি আমাকে বিয়ে করোগ। সুপারমার্কেটে মাসের বাজার করতে গিয়েছিলাম সৌরভের সাথে। ক্যাশিয়ার যখন দম্পতি কার্ড আছে কিনা জিজ্ঞেস করল, আমি ভাবলাম সে না বলবে। কিন্তু সে পকেট থেকে একটা কার্ড বের করল যেখানে আমাদের দুজনের ছবি একসাথে। ক্যাশিয়ার হেসে বলল, সুন্দর দম্পতি গু। বাইরে এসে আমি রেগে গেলাম। এটা কি করলে তুমি? মা, আমি চাই সবাই জানুক আমরা একসাথে আছি, সৌরভ শপিং কার্ট ঠেলতে ঠেলতে বলল। এই কার্ডে তোমার নাম আমার স্ত্রী হিসেবে লেখা আছে। আমি চাই এটা সত্যি হোক। তুমি পাগল হয়ে গেছ, আমি চিৎকার করে উঠলাম। পার্কিং লটে কিছু লোক ঘুরে তাকাল। পাগল হয়েছি তোমার প্রেমে, মা। সৌরভ আমার কাঁধে হাত রাখল। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই, জীবনসঙ্গিনী হিসেবে চাই গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অম্বিকা চৌধুরী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর আনন্দিতা। সৌরভ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। আনন্দিতা ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালটা ছিল অদ্ভুত। ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে একটা কাগজ। ছোট্ট একটা নোট যেখানে লেখা, কেউ কারো নয়, সবাই সবার। রহস্য বোঝো, সময় কম গিয়ে আমি ভাবলাম এটা নিশ্চয়ই দেবাশিসের কোনো রসিকতা। কিন্তু যখন জিজ্ঞাসা করলাম, সে জানালো যে সে কিছুই জানে না। সৌরভ তখন বাসা ছিল না। সকাল সকাল কোথাও বেরিয়ে গেছে। আমি আনন্দিতাকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদা কোথায় গেছে জানো? সে উত্তর দিল, আমি কি করে জানব মা? আমি তো ঘুমাচ্ছিলাম গু। বাড়িতে নাস্তা করার সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের দরজায় কেউ নক করল। দরজা খুলে দেখি একটা প্যাকেট। কোনো নাম ঠিকানা নেই। প্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা পুরনো দিনলিপি। এটা আমার দাদির দিনলিপি, যেটা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। দিনলিপিতে একটা পাতা খোলা ছিল, সেখানে লেখা, রহস্যের দরজা খোলো, এটাই সময়। আমি অবাক হয়ে দেবাশিসকে দেখালাম। সেও বিস্মিত। এটা কোথা থেকে এলো সে জিজ্ঞাসা করল। জানি না, আমি বললাম। কিন্তু এটা আমার দাদির হাতের লেখা। আমি চিনতে পারি গু। দিনলিপিতে আরও দেখলাম একটা ঠিকানা লেখা আছে, আজই যাও ৩টার সময়, পুরনো বাগান বাড়ি। খুব পুরনো বাগান বাড়ি। এটা আমাদের পারিবারিক সম্পত্তি, যেটা শহরের বাইরে, প্রায় ২০ বছর ধরে কেউ যায়নি সেখানে। দেবাশিসকে বললাম, আমি যাব এই ঠিকানায় গু। পাগল হয়েছ? সে জিজ্ঞাসা করল। এটা অদ্ভুত মনে হচ্ছে না? এই দিনলিপিকে পাঠালো কেন? কোনো ফাঁদ হতে পারে গু। আমি জানি, আমি বললাম। কিন্তু আমি নিশ্চিত যে এটা আমার দাদির দিনলিপি। আমি যেতে চাই। শেষ পর্যন্ত দেবাশিস রাজি হল আমার সাথে যেতে। আনন্দিতাকে পড়ার টেবিলে বসিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু সৌরভের কথা ভাবে আমার মন খারাপ হচ্ছিল। সে এখনও ফিরেনি। ফোন করেও পাচ্ছি না। দেবাশিস বলল, চিন্তা করো না, সে বড় হয়েছে। নিজের খেয়াল রাখতে জানে গু। পুরনো বাগান বাড়িতে পৌঁছাতে প্রায় ২ ঘন্টা লাগল। বাড়িটা দেখে আমি অবাক। এটা অনেক পরিষ্কার ছিল, যেন কেউ নিয়মিত যত্ন নিচ্ছে। দরজায় তালা ছিল, কিন্তু চাবি দিনলিপির ভেতরে পাওয়া গেল। ভেতরে ঢুকে আমরা আরও অবাক। সবকিছু পরিষ্কার, যেন কেউ বাস করে এখানে। দেয়ালে আমার পরিবারের পুরনো ছবি। আমার দাদা দাদি, আমার বাবা মা, এমনকি আমিও আছি সেই ছবিতে, ছোটবেলার। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ। আমরা চমকে উঠলাম। ঘুরে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞাসা করলাম। আমি তোমাদের ডেকেছি মা, সে বলল শান্ত গলায়। কি? তুমি? কিন্তু কেন? কারণ এটা সময়, সে বলল। রহস্যটা প্রকাশ করার সময়। দেবাশিস বলল, কি রহস্য? কি বলতে চাইছো তুমি? সৌরভ আমাদের বসতে বলল। তারপর সে একটা পুরনো বাক্স বের করল। এটা আমি এখানে পেয়েছি ৩ মাস আগে, সে বলল। আমি নিয়মিত আসতাম এখানে গোপনে।
এটা আমার শান্তির জায়গা। বাক্সটা খুলে সে আমাদের দেখাল। ভেতরে ছিল অনেক পুরনো চিঠি, দিনলিপি আর ছবি। সব আমার দাদির। এখানে একটা রহস্য আছে মা, সৌরভ বলল। দাদি তোমাকে কিছু বলেননি, কিন্তু তিনি একটা সম্পদ লুকিয়ে রেখেছেন এই বাড়িতে। সম্পদ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তবে এটা টাকা পয়সা না, সে বলল। এটা হচ্ছে একটা রহস্য, এমন একটা সত্য যা আমাদের পরিবারের ইতিহাস পাল্টে দেবে। সৌরভ আমাদের দেখাল দাদির দিনলিপির কিছু অংশ। সেখানে লেখা ছিল যে আমার দাদি আসলে একজন গুপ্তচর ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। তিনি অনেক গোপন তথ্য সংগ্রহ করেছিলেন, যেগুলো এখনও প্রকাশিত হয়নি। তিনি এই তথ্যগুলো লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতে, যাতে একদিন সঠিক সময়ে প্রকাশ করা যায়। কিন্তু সেই তথ্য কোথায়? দেবাশিস জিজ্ঞাসা করল। সেটাই আমরা এখন খুঁজতে হবে, সৌরভ বলল। দাদির দিনলিপিতে কিছু ইঙ্গিত আছে। এরপর আমরা তিনজন মিলে বাড়িটা খুঁজতে লাগলাম। দাদির দিনলিপিতে ছিল নানা ধাঁধা, যেগুলো সমাধান করে আমরা এগোতে লাগলাম। একটা ধাঁধা ছিল, যেখানে আলো আধারে মিশে যায় সেখানেই লুকানো আমার কথা। এটা বুঝতে আমাদের বেশ সময় লাগল। শেষে সৌরভই বুঝতে পারল। আলো আধারে মিশে যায়, এটা সন্ধ্যা বোঝাচ্ছে, সে বলল। আর বাড়ির পশ্চিম দিকে একটা জানালা আছে, যেখান দিয়ে সন্ধ্যার সূর্যাস্ত দেখা যায়। আমরা সেই জানালার কাছে গেলাম। সেখানে জানালার ফ্রেমের পেছনে একটা লুকানো কুলুঙ্গি ছিল। সেখানে একটা পুরনো বাক্স পাওয়া গেল। বাক্সটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। বাক্সের ভেতরে ছিল অনেকগুলো নথি, ছবি এবং একটা ডায়েরি। ডায়েরিতে দাদি লিখেছেন তার গুপ্তচর জীবনের কাহিনী। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল, দাদি যে তথ্য সংগ্রহ করেছিলেন সেটা ছিল আসলে একটা খুব বড় ষড়যন্ত্রের প্রমাণ। সেই সময়কার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি পরে বিখ্যাত নেতা হিসেবে পরিচিত হন, তিনি আসলে শত্রুপক্ষের সাথে যোগাযোগ রাখতেন। তিনি গোপনে তথ্য পাচার করতেন। দাদি এই রহস্য আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে প্রকাশ করতে পারেননি। এটা বিশ্বাস করা কঠিন, দেবাশিস বলল। হ্যাঁ, কিন্তু সব প্রমাণ এখানে, সৌরভ বলল। দাদি বলেছিলেন যে সঠিক সময়ে এটা প্রকাশ করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন এখন? আর তুমি কিভাবে এটা জানলে, সৌরভ? সৌরভ একটু চুপ করে থাকল। তারপর বলল, আমি এটা জানি কারণ দাদি আমার স্বপ্নে এসেছিলেন 3 মাস আগে। তিনি আমাকে বলেছিলেন এখানে আসতে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু একদিন কৌতূহলবশত এসে দেখি এই বাড়ি। এরপর নিয়মিত আসতে শুরু করি। কিন্তু কেন এখন প্রকাশ করা দরকার? আমি জিজ্ঞাসা করলাম। কারণ সেই ব্যক্তির নাতি এখন রাজনীতিতে উঠছেন, সৌরভ বলল। তিনি একটা উচ্চপদ পাওয়ার আশা করছেন। যদি তিনি সেই পদে যান, তাহলে তিনিও তার দাদার মতো দেশের ক্ষতি করতে পারেন। আমরা সেই নথিগুলো সাবধানে বাড়ি নিয়ে এলাম। পরদিন সৌরভ আমাদের সাথে আলোচনা করে একজন বিশ্বস্ত সাংবাদিকের সাথে যোগাযোগ করল। সেই সাংবাদিক নথিগুলো দেখে অবাক। তিনি বললেন, এটা একটা বড় সংবাদ। আমি এটা নিয়ে কাজ করব, কিন্তু সাবধানে। পরের 2 সপ্তাহ আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। সেই সংবাদটি প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তোলপাট শুরু হয়ে গেল। সেই রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হল, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। আমাদের বাড়িতে সাংবাদিকরা ভিড় জমাতে লাগল। আমার দাদিকে এখন সবাই একজন নায়িকা হিসেবে দেখছে। তার সাহসিকতা এবং দেশপ্রেমের গল্প সর্বত্র ছড়িয়ে পড়ল। একদিন সন্ধ্যায় আমরা পরিবার নিয়ে বসেছিলাম। সৌরভ বলল, আমি কিছু বলতে চাই। আমরা অপেক্ষা করলাম। সে বলল, আমি সত্যি দাদির স্বপ্ন দেখিনি। আমি ইন্টারনেটে অনুসন্ধান করছিলাম আমাদের পরিবার সম্পর্কে, তখন দাদির নাম একটা পুরনো লেখায় পেলাম। সেখানে ছিল তার গুপ্তচর হওয়ার ইঙ্গিত। এরপর আমি সব অনুসন্ধান করি এবং এই রহস্য খুঁজে বের করি। তুমি আমাদের কেন আগে বলনি? দেবাশিস জিজ্ঞাসা করল। আমি নিশ্চিত হতে চেয়েছিলাম, সৌরভ বলল। আমি চেয়েছিলাম যে তোমরাও এই অনুসন্ধানের অংশ হও। এই রহস্য আমাদের পরিবারের, আমরা সবাই মিলেই এটা উদ্ধার করা উচিত ছিল। আমি সৌরভকে জড়িয়ে ধরলাম। তুমি আমাদের গর্বিত করেছ, আমি বললাম। সেদিন রাতে আমি আমার দাদির ডায়েরি পড়ছিলাম। শেষ পাতায় তিনি লিখেছেন, সত্য কখনো হারিয়ে যায় না। এটা শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য, সঠিক ব্যক্তির জন্য। আমি অনুভব করলাম, সৌরভ ছিল সেই সঠিক ব্যক্তি। এরপর আমাদের জীবন আরও রোমাঞ্চকর হয়ে উঠল। দাদির গল্প নিয়ে একটি বই লেখা হল, যেটা বেস্টসেলার হয়ে গেল।
আমাদের পরিবার এখন সম্মানের সাথে দেখা হয়। কিন্তু এটা ছিল শুধু শুরু। কিছুদিন পর সৌরভ আবার একটা রহস্যময় কাগজ পেল। এটা ছিল দাদির আরেকটি গোপন বার্তা। এবার সে আমাদের নিয়ে গেল আরেক পুরনো বাড়িতে, যেটা দাদির গুপ্তচর বন্ধুদের আড্ডাস্থল ছিল। সেখানে আমরা আরও অবাক করা তথ্য পেলাম। এবার এটা কেবল একটি ব্যক্তি নয়, বরং একটি পুরো নেটওয়ার্ক সম্পর্কে। এই নেটওয়ার্ক এখনও সক্রিয় ছিল, এবং এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছিল। এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরা বিপদে পড়লাম। একদিন রাতে আমাদের বাড়িতে চোর ঢুকল। তারা ছিল আসলে সেই নেটওয়ার্কের লোক, যারা আমাদের হাতে থাকা নথি চুরি করতে এসেছিল। সৌভাগ্যক্রমে সৌরভ আগেই সেই নথিগুলো একটি নিরাপদ জায়গা রেখেছিল। আমরা পুলিশে খবর দিলাম। পুলিশ এসে দেখল বাড়িতে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সবাই সুরক্ষিত ছিলাম। পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করল। এরপর আমাদের পরিবারকে সরকারি সুরক্ষা দেওয়া হল। সৌরভ আমাদের সবার নিরাপত্তার জন্য আরও সতর্ক হয়ে উঠল। সে বলল, আমরা একটা বড় রহস্য উদ্ঘাটন করেছি, এটা সহজে নেবে না তারাগু। আমরা এবার একটা গোপন অভিযানে যোগ দিলাম, যেটা সেই নেটওয়ার্ককে উন্মোচন করার জন্য। সরকারি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে আমরা সেই নেটওয়ার্কের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করলাম। 1 বছরের অক্লান্ত পরিশ্রমের পর শেষ পর্যন্ত সেই নেটওয়ার্ক ভেঙে গেল। অনেক উচ্চপদস্থ ব্যক্তি গ্রেফতার হলেন। আমার দাদির দূরদর্শিতা এবং সাহস এবং আমার ছেলের অনুসন্ধিৎসা দেশকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছিল। এরপর একদিন সৌরভ আমাকে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি গোয়েন্দা বিভাগে যোগ দিতে চাই। দাদির মতো আমিও দেশের সেবা করতে চাই। আমি তার সিদ্ধান্তে গর্বিত ছিলাম। দেবাশিসও সমর্থন করল। আনন্দিতা বলল, আমিও বড় হয়ে দাদার মতো হব গো। সৌরভ এখন গোয়েন্দা বিভাগের প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের পরিবারের গৌরবময় ঐতিহ্য এখন নতুন প্রজন্মে চলে গেছে। আমার দাদি যেন আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। আজ যখন আমি সেই পুরনো বাগান বাড়িতে যাই, তখন যেন দাদির উপস্থিতি অনুভব করি। বাড়িটা এখন আমরা সংরক্ষণ করেছি একটি স্মৃতিকেন্দ্র হিসেবে। সেখানে দাদির জীবনী ও তার সাহসী কাজগুলোর প্রদর্শনী রাখা হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে যান তার গল্প শুনতে। দেবাশিস প্রায় বলে, তোমার দাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তার রক্ত তোমার শিরায় বইছে। তাই সৌরভ তার পথ অনুসরণ করছে। একদিন আনন্দিতা আমাকে জিজ্ঞাসা করল, মা, দাদির মতো হতে কি লাগে? আমি উত্তর দিলাম, সাহস, আত্মবিশ্বাস এবং সত্যের প্রতি অবিচল আস্থা। প্রতি সপ্তাহে আমরা পরিবার নিয়ে গোপন বাড়িতে যাই। আমরা সেখানে দাদির দিনলিপি পড়ি, তার গল্প নিয়ে আলোচনা করি। সৌরভ এখন নতুন প্রজন্মের কাছে সেই গল্প শোনা। আমি দেখি কিভাবে তার চোখে সেই একই আগুন জ্বলে যা আমি দাদির চোখে দেখেছিলাম। এই অভিযানের মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি যে রহস্য কোনো দূরের জিনিস না। এগুলো আমাদের চারপাশেই থাকে। শুধু হৃদয় খুলে দেখতে হয়। সৌরভ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সবাই মিলে এখন দাদির লেগসি বহন করছি। কখনো কখনো রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি ভাবি সেই সুপারমার্কেটের কথা, যেখানে সৌরভ হঠাৎ করে সেই দম্পতি কার্ড দেখিয়েছিল। তখনই ঘটনাগুলো শুরু হয়েছিল। আমি এখন বুঝতে পারি সৌরভ আসলে আমার স্বামী হতে চায়নি। সে শুধু আমার মনোযোগ পেতে চেয়েছিল, কারণ তার কাছে এমন একটা রহস্য ছিল যা সে শেয়ার করতে চেয়েছিল। সিক্রেট সার্ভিসে তার প্রশিক্ষণ শেষ হলে সৌরভ আমাকে বলল, মা, এটা শুধু শুরু। দাদি আরও অনেক রহস্য রেখে গেছেন। আমরা এখনও সবটা জানি না। আমি জিজ্ঞাসা করলাম, কী রহস্য? সে উত্তর দিল, আমি জানি না, কিন্তু আমি খুঁজে বের করব। আর তোমাদেরও সাথে নিয়ে যাব। আজ আমরা একটা নতুন অভিযানের জন্য প্রস্তুত হচ্ছি। সৌরভ আরেকটা ইঙ্গিত পেয়েছে, আরেকটা পুরনো বাড়ি সম্পর্কে, যেটা বাংলাদেশের উত্তরে দিনাজপুর জেলায়। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেবাশিস আমাকে সাবধান করেছে, এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি জানি আমাদের পরিবারের ভাগ্যে রহস্য জড়িয়ে আছে। আমরা পালাতে পারি না। এই রোমাঞ্চকর যাত্রা শুধু আমাদের পরিবারকেই বদলায়নি, আমাদের দেশকেও বদলে দিয়েছে। এবং আমি জানি এটা এখনও শেষ হয়নি। জীবনে কখনোই ভেবেছিলাম না যে আমার বয়সের এই পর্যায়ে এসে এমন রোমাঞ্চকর অভিযানে নাম লিখাব। কখনো ভাবিনি যে আমার দাদি, যাকে আমি খুব একটা চিনতাম না, তিনি এমন একজন সাহসী নারী ছিলেন। আর আমার ছেলে সৌরভ, যাকে আমি ছোটবেলা থেকে চিনি, সেও যে এমন সাহসী ও বুদ্ধিমান হয়ে উঠবে, তাকে জানত। আজ রাতে আমরা আবার বাগান বাড়িতে আসছি।
সৌরভের কাছে নাকি আরেকটা নথি মিলেছে। সে বলেছে এটা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমি উত্তেজিত, কিন্তু একটু ভয়ও লাগছে। কারণ আমি জানি কোনো রহস্য উদ্ঘাটন করা মানেই নতুন রহস্যের জন্ম দেওয়া। এই গল্প এখানেই শেষ নয়। আমাদের অভিযান চলতেই থাকবে যতদিন না আমরা সব সত্য জানতে পারি। আর সৌরভ যেমন বলে, সত্য কখনো পুরোপুরি প্রকাশিত হয় না। এটা ধীরে ধীরে উন্মোচিত হয় যখন আমরা প্রস্তুত হই। কি? আমি অম্বিকা চৌধুরী, একজন সাধারণ গৃহিণী থেকে এখন একজন রহস্য অন্বেষক। আমার জীবন আর কখনো আগের মতো হবে না। আর আমি এই পরিবর্তন উপভোগ করছি প্রতিটি মুহূর্ত। মা, আমরা যেতে হবে। সৌরভের ডাকে আমার চিন্তা ভাঙল। আমি উঠে দাঁড়ালাম। দেবাশিস আর আনন্দিতা ইতিমধ্যে প্রস্তুত। আমরা নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চললাম, জেনে যে আমাদের সামনে কি অপেক্ষা করছে তা আমরা জানি না, কিন্তু আমরা একসাথে আছি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে আছে দাদির শেষ বার্তা, সাহস করে এগিয়ে যাও, রহস্যের শেষ নেই, গানের শেষ নেই। আমরা এগিয়ে যাচ্ছি অজানার পথে, নতুন রহস্যের সন্ধানে।